স্পোরগুলি এনভায়রনমেন্টালি হার্ডি বা এনভায়রনমেন্টাল যে বিভিন্ন আহ ইয়ে আছে, যেমন ডেসিকেশন আছে, হিউমিডিটি, টেম্পারেচার, সানলাইট, এনভায়রনমেন্টের যে বিভিন্ন কম্পোনেন্ট আছে সেগুলির প্রতি রেসিস্ট্যান্ট। মানে কি, টেম্পারেচারের এগুলিকে ডিস্ট্রয় করতে পারেন, ডেসিকেশন ডিস্ট্রয় করতে পারেন, হিউমিডিটি এগুলিকে রেসিস্ট করতে পারে ব্যাকটেরিয়াগুলি। তার চারদিকে স্পোর ফর্ম করে মাটিতে অথবা এনভায়রনমেন্টে বছরের পর বছরে, বলা হয় 60 বছর পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে। এবং এই ক্লস্ট্রিডিয়াম টিটানি ইন পার্টিকুলার, এগুলি কি হয় যখন ডিপ পাংচার্ড ওন্ড হয়, তখন কি হয়, ধরো কোনো নেইল তার কাটার মাধ্যমে কোনো পাংচার্ড উন্ড হচ্ছে, মানুষের অথবা এনিমেলের সব ক্ষেত্রেই প্রযোজ্য, অথবা সার্জারি করা হয়েছে, অথবা কোনো ধরনের উন্ড হয়েছে, সেইখানে যদি কি হয়, সয়েল কন্টামিনেটেড হয়, সয়েলের ভিতর ধরো ক্লস্ট্রিডিয়াম টিটানির স্পোর আছে, সেখানে ওইখানে যায়। কোথায়? ওই উন্ডে, স্পেশালি ডিপ পাংচার্ড উন্ড। ওইখানে যাওয়ার পর তোমরা জানো পাংচার্ড উন্ড হলে কি হয়, ওইখানে টিস্যু ডেথ ঘটে। টিস্যু ডেথ মানে কি, ওইখানে নেক্রোসিস হয়। নেক্রোসিস হওয়া মানে ওইখানে অক্সিজেনের অভাব হয়, অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়। তোমরা জানো যে ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াগুলি স্ট্রিক্টলি অ্যানারোবিক ব্যাকটেরিয়া। যখনই ওইখানে নেক্রোস টিস্যু পায় সে, যেখানে তোমার অক্সিজেনের অভাব আছে, অ্যানারোবিক কন্ডিশন তৈরি হচ্ছে, তো ওই জায়গায় স্পোরটা যাওয়ার সাথে সাথেই অ্যানারোবিক কন্ডিশন তৈরি হওয়ার পরেই স্পোরগুলি, মানে স্পোরগুলি থেকে ভেজিটেটিভ ব্যাকটেরিয়া, লিভিং ব্যাকটেরিয়াটা বের হয়ে আসে অ্যানারোবিক কন্ডিশন এসে। এই অ্যানারোবিক কন্ডিশনে সে প্রচুর পরিমাণে মাল্টিপ্লিকেশন করতে থাকে এবং দুই ধরনের টক্সিন রিলিজ করে, টিটানোস্পাজমিন, বেসিক্যালি টিটানোস্পাজমিন এক ধরনের টক্সিন রিলিজ করে, যে টক্সিনগুলি ওইখান থেকে নার্ভের মাধ্যমে, পেরিফেরাল নার্ভ দিয়ে আস্তে আস্তে উপরের দিকে, অ্যাসেন্ডিং ওয়েতে উপরের দিকে উঠে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এফেক্ট করে, ফলে বাহ। বিভিন্ন ধরনের রেস্টোরে কাটে গেছে ক্লিনিক্যাল ল্যাপটপ সাইন দেখে, সিমটম খুব শো করে। সুন্দর না জিনিসটা। স্পেশালি মাসল স্টিফনেস হয়। এ হ্যাঁ, দেখুন, মাসল স্টিফনেস। কিন্তু তোরটা অনেক বেশি এমবি যাবে বুঝছিস, ওয়াইফাই হলে ভালো এক আপলোড দেওয়া পর্যায়ে যাবে। অ্যানিমালটা কি হয়, স এই আইফোন হর্স এপিয়ারেন্স, মানে মাসলগুলি অনেক শক্ত হয়ে যায়, ধাক্কা দিলে পড়ে যায়, মানে যে কাঠের পুতুলের মতো হয়ে দিস যায়। না, আরো অনেক ধরনের সাইন সিমটম আছে, যেমন ব্রাইটনেস বাড়াস না প্রোট্রিউশন অফ তাহলে থার্ড সিনেমাটা আইলিড আসবে। হয়, হ্যাঁ। থার্ড আইলিড বের হয়ে যায়, এয়ার কমাবি কে, ইজেক্টেড বাড়াবি থাকে, সাউন্ড। টেইল ইরেক্টেড থাকে অ্যানিমেলের। সাউন্ড হ্যাঁ, বাড়াতে হবে, তাহলে রেকর্ডের হাইপার সাউন্ড ঠিক সেন্সিটিভিটি আসবে। হয়, হাইপার এস্থেসিয়া, যেটা মানে অল্প একটু শব্দ আমার একটা অথবা একটা কাটে আলো, দে, তোর একটা কাটে দে সাউন্ড। হ্যাঁ, এক্সটার্নাল এক্সপেরিমেন্ট করছি। স্টিমুলাই পাওয়ার সাথে সাথে সে প্রচুর পরিমাণে কনভালশন করতে থাকে। এটা তো প্লাস। হ্যাঁ, টনিক কনভালশন হয়, মাসলগুলো স্টিফ হয়ে যেতে থাকে এবং কনভালশন করতে থাকে। এক পর্যায়ে অফিস্তোটোনাস হয়ে যায় অ্যানিমেল। অফিস্তোটোনাস মানে কি, অ্যানিমেল অথবা হিউম্যান আর কি ধনুকের মতো বাঁকা হয়ে যায়। দ্যাটস ওয়াই দিস ডিজিজ ইন বাংলা ইজ কল্ড ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কা। ঠিক আছে, তোমরা এগুলো পড়েছো তাই না? কেউ রেসপন্স করো। জি স্যার। জি আচ্ছা, স্যার, পড়ছিলাম। এনিম্যালটা মারা যায় হচ্ছে কিভাবে, রেসপিরেটরি ফেইলিউরে। কারণ ওরে হচ্ছে কি, উপরে দাঁড়ায়। রেসপিরেটরি যে মাসলগুলি আছে এগুলি স্টিফ হয়ে যায়, বলে এনিম্যাল নিঃশ্বাস নিতে পারে না। এক পর্যায়ে রেসপিরেটরি ফেইলিউরে এনিম্যালটা মারা যায়। অনেক ভালো ক্লাস নেই মাস্টার। এরপর আমরা আসি কি, দেখছিস কত সুন্দর করে স্ট্র্যাঙ্গেলস। বুঝায় উনি। স্যার ওইটা বুঝবো কিভাবে অনেক স্যার, যে বুঝায়, সুন্দর ক্লোস্ট্রিডিয়াম করে। জীবাণু আছে স্যার? অনেক কোথায়? ইনি সিবা সত্যি করছে। স্যার ক্লোস্ট্রিডিয়াম যেটা টিটেনাস যেটা স্যার, এটা আমরা বুঝবো কিভাবে যে ক্লোস্ট্রিডিয়াম এইভাবে যেগুলো জীবাণুটা আমরা পড়ছো তো আর উঠবো উন্ডের না আমরা। মধ্যে প্রবেশ করছে? উঠতে পারে কারণ এর নতুন সেটিং তো। বুঝবা কিভাবে, বোঝা এইটা খুব লাইকলি। কারণ হচ্ছে এই কি, রেকর্ডিংও চলতেছে, এই এই রেকর্ডিংও করা ক্লস্ট্রিডিয়াম যাবে। অর্গানিজমগুলি মাথা এনিম্যালের ঘুরাই থাক। ইন্টেস্টাইনে এমনি থাকে, বুঝছো, এমনি থাকে, এবং সেগুলি অলওয়েজ তোমার ডাং, তাদের মানে গোবর, এর মাধ্যমে বের হয়ে আসতেছে। বের হয়ে এসে বাতাসের সংস্পর্শে এসে স্পোর স্পোর ফর্ম করে মাটিতে রয়ে গেছে। কোন অ্যানিমালের ইন্টেস্টাইনে সবচেয়ে বেশি থাকে ক্লস্ট্রিডিয়ামগুলি? ক্লস্ট্রিডিয়াম টিটানি ইন পার্টিকুলার, জানো? স্লাইডটা হর্সের, বন্ধ করে দিলেই ক্লাস কাটে ঘোড়া, যাবে। হর্সের। স্লাইডটা যে বন্ধ তো করে এই দেয় জন্য না, কিন্তু বলা হতো তাহলে আগে যে ক্লাস মানে ঘোড়ার রেকর্ডিং বন্ধ হয়ে টয়লেটের যায়। উপর পা দিও না। আমাদের ছোটকালে বলতো, অনেক এই যখন ছোট শর্টকাট ছিলাম, হিসেবে করা ঘোড়ার মাত্র বলছি। টয়লেটের উপর পা দিলে ধনুষ্টঙ্কার হবে। স্কুল মানে গেলে কি, গাই শেষ সব। ওই টয়লেটের ভিতর দিয়ে এই এমনি অর্গানিজমটা এমনি এমনি স্ক্রিন বের হয়ে বন্ধ করে দেয়, তুই আসছে, দিবি আসার পরেই তাহলে বন্ধ হয়ে যাবে। স্পোর ফর্ম করে ক্লাস মাটিতে শেষ থেকে হওয়ার যায়। সবুজ। হ্যাঁ, ওইখানে ক্লাস শেষ হাঁটার হওয়ার সময় সবুজ। যদি তোমার কোনো কাটা ক্লাস ফোটে, শেষ হওয়ার আগে অথবা তার যখন কাটা স্ক্রিনটা ফোটে, স্যার অথবা বন্ধ করে কোনো দেয় তাহলে ক্লাস রেকর্ডিং খোঁচা বন্ধ লাগে, হয়। কেটে যায়,
এই সয়েলের ভিতর কিন্তু ওই ইগুলি আছে, স্পোরগুলি আছে, ওইখানে গিয়ে ধনুষ্টঙ্কার করতে পারে। এই জন্যই বলা হয় যে কোথাও খোঁচা লাগলে তোমার বোঝার দরকার নাই যে ওইখানে ধনুষ্টঙ্কারের স্পোর গেছে কিনা, ক্লস্ট্রিডিয়াম টিটানি স্পোর গেছে কিনা, এটা কোনো বোঝার দরকার নাই। সরাসরি তোমাকে কি নিতে হবে, টিটেনাস নিতে, টিটি নিতে হবে, টিটেনাস টক্সয়েড, যেটা এনিম্যাল এবং হিউম্যানের ক্ষেত্রে এটা কিন্তু খুবই কমন প্র্যাকটিস এখন। আমাদের এত সচেতনতা বেড়েছে আজ থেকে ধরো 60 বছর আগে, 40 বছর আগে বাটা, 50 বছর 60 বছর আগে বাটা জুতোর অ্যাড দেখছো, লেখা আছে, একটা মানুষ বসে আছে, লেখা আছে যে সামান্য ক্ষত মৃত্যুর কারণ হতে পারে, ধনুষ্টঙ্কার থেকে সাবধান হন, বাটার জুতা পরুন। আগে মানুষ কিন্তু জুতা টুতা পরতো না, বুঝছো? হ্যাঁ, খালি পায়ে ব্যারেন ফুটে হাঁটা চলা করতো, ফলে যে কোনো সময় তার কাটা ফুটতো, ওই মানে লাগতো। আর একটা ওয়েতে ওই বিশেষ করে প্রেগনেন্ট উইমেনদের প্রচুর কিন্তু ধনুষ্টঙ্কার মারা যেত, কারণ মানে বাচ্চা হওয়ার সময় এই যে আম্বিলিক্যাল কর্ড কাটতো কি দিয়া, পুরাতন ব্লেড অথবা বাঁশের যে সাস আছে, বাঁশ বাঁশ, সেটা দিয়া। হ্যাঁ, এর ফলে এগুলির সাথে তো অবশ্যই সয়েল আছে, সয়েলের মধ্যে স্পোর আছে, যখন কাটা হইতো মায়ের কি হতো, ধনুষ্টঙ্কার অর্গানিজমটা কি হতো, ট্রান্সমিট করবো বাচ্চার আহ ধনুষ্টঙ্ক হয়ে ওই ওই ধনুকের মতো বাঁকা হয়ে মারা যেত। অনেক মাতৃ মৃত্যুর কিন্তু কারণ ছিল ধনুষ্টঙ্কার। হ্যাঁ, কিন্তু এটা কমে এসেছে কেন? সচেতনতার জন্য। এখন কিন্তু মেয়েরা বলতে পারবে যারা কানেক্টেড আছে, 15 বছর হওয়ার মধ্যে মধ্যেই 5টা ভ্যাকসিন দেয়, তার মধ্যে কিন্তু এই যে টিটেনাসের একটা। আর এখন অনেক সচেতনতা বেড়েছে এসডিজির ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য, যে মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু কমাতে হবে। ওয়াইডলি এটা কিন্তু সার্কুলেটেড, যে এই যে যখনই প্রেগনেন্ট হচ্ছে মহিলারা, তাদের হাজবেন্ডরা এখন অনেক সচেতন, চিকিৎসা ব্যবস্থা অনেক মানে এতে চলে গেছে, রুট লেভেলে। তারা কি করে, এই মায়েদেরকে কি এতে নিয়ে যায়, কিন্তু কোথায়, ডক্টর মিট করানোর জন্য বা সি করার দেখানোর জন্য। ডাক্তাররা কিন্তু তখন বলে দেয় যে এই মানতে হবে। ফলে মাতৃমৃত্যু ডিউ টু ক্লস্ট্রিডিয়াম টিটানি, মানে ধনুষ্টঙ্কার টিটানাসের কারণে মাতৃমৃত্যু কিন্তু অনেক কমে গেছে এখন। আর আমরাও পাবলিক এখন কিন্তু অনেক সচেতন, একেবারে গ্রামের মানুষ কোথাও যদি একটু তার কাটা ফোটে, কেউ বসে থাকে না, দৌড়ায় কিন্তু উঠলে উঠছে কি হয়েছে তাই? ফার্মেসিতে গিয়ে বলে যে আমার তার কাটা লাগছে, আমাকে একটা টিটেনাস দিয়ে দেয়। মানে টিটেনাস মানে টিটি বলতে পারে না, এটিএস বলতে পারে, এটিএস জানে তারা, এটিএস দিয়ে দেন অথবা টিটেনাস দিয়ে দেন। দেখবে যে ইনজেকশন দিয়ে 96 টাকা দাম নেয়, তোমরা জানো এটা? এটা অনেক সচেতন মানুষ এখন, এই জন্য কিন্তু এই যে টিটেনাসটা টিটেনাস মানুষে কিন্তু এটা অলমোস্ট কন্ট্রোল। কিছু কেস হইতে পারে, কিন্তু মানুষে কিন্তু অনেক সচেতনতার জন্য এখন। আর মানুষ এখন জুতা পরে, বুঝছো, জুতা পরে হাঁটে কোথাও, তারপরে যদি কোথাও খোঁচা লাগে দৌড়ে গিয়ে দেয়, অথবা আমাদের ধরো কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, প্রথম কি করে জানো? রোড অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো অ্যাক্সিডেন্ট করলে ডাক্তারের কাছে গেলে প্রথম কি করে বলো তো? ওয়াশ করার আগে কি করে? ওইখানে মানুষটাকে আগে টিটেনাস ইনজেকশন দিয়ে নেয়, টিটি দিয়ে নেয়, তারপর ওয়াশ করা শুরু করে। জানো এটা তোমরা? না স্যার, আজকে জানি। হ্যাঁ, এগুলি তো যারা টিটেনাস পড়ানোর সময় এগুলো অনেক কথা, অনেক গল্প করি আমরা এটা পড়ানোর সময়, যেহেতু তোমাদের সময় কম। সো এখন হিউম্যান পপুলেশনের ভিতরে কিন্তু টিটেনাস কমে গেছে, কিন্তু এনিম্যাল পপুলেশনে এখনো টিটেনাস কিন্তু প্রিভ্যালেন্ট। কোন এনিম্যালে এখনো টিটেনাস খুব বেশি প্রিভ্যালেন্ট বলো তো তোমাদের আইডিয়া থেকে? হর্সে। গোট কিডে, ছাগলের বাচ্চাতে যখন ক্যাস্ট্রেশন করতে নিয়ে আসে, কি করে, ওই হসপিটালের কম্পাউন্ডে ঘাসের উপর কি জানি ফালায়া দেখা যাচ্ছে। ওপেন মেথডে ক্যাস্ট্রেশন করে দেয়। টেস্টিস ওপেন করে ওইখান থেকে মানে টেস্টিকল দুইটা ফেলে দেয়, ফেলে দিয়ে একটু দিয়ে কি বলে যে পভিডন টেস্টিকল আয়োডিন ফেলে দিয়ে দিল। করে 2টা সেলাই দিয়ে বলে নিয়ে যান। কয় টাকা দেয়? 50 টাকা। কম্পাউন্ডার এটা এই কাজ করে। ছাগলটা নিয়ে যায়, 7 দিন পর এই ছাগলটা কি হয়ে যায়, টিটেনাস এফেক্টেড হয়, আবার নিয়ে আসে, স্যার এরকম তো করে দিলেন, কিন্তু এটা তো এইরকম মানে শক্ত হয়ে গেছে। খুবই কমন এটা। এটা কমানোর জন্য কি করতে হাতে হবে, বসে কি ক্লাস জন্য করি। হয় বলো তো? আমি মানে কোশ্চেন দিই এটা, যে ধরো একটা ছাগলের বাচ্চাকে ক্যাস্ট্রেশন করলা, সমস্ত প্রসিজিওর মেনে চললা, ওইখানে ওটি টেবিলে তুইলা সুন্দর মতো শেভ করে ওইখানে পভিডন আয়োডিন দিয়ে ওয়াশ করে, তারপর ধরো নতুন ব্লেড দিয়ে কি করলা, সার্জিক্যাল ব্লেড দিয়ে গ্লাভস পরে
ওই যে বাতাস টেস্টিকলটা যাইতেছে ফেলে দিয়ে বাতাস আবার সেলাই দিয়ে আবার পভিডোনাইডিন দিয়ে হ্যাঁ কথা বলছি অ্যান্টিবায়োটিক এটা দিয়ে হচ্ছে মিড ছেড়ে দিলে তারপরও কিন্তু কি হতে পারে, টিটেনাস হতে পারে। কি জন্য? স্পট কারণ এই মানে ছাগলের বাচ্চাটা তো মানে না, ও গিয়ে আবার মাটিতে বসে পড়ে। নিয়ে যাওয়ার পরে ফলে এই সামনে যে ক্ষত জায়গাটা আছে সেইখানে মাটির টাচ লাগে, মাটির এই যে ভিতর দেখি তো লাঠির কাছে লাগে বাংলাদেশের সয়েলের ভিতর প্রচুর পরিমাণে দেয়নি এই ক্লস্ট্রিডিয়াম টিটানির অনেক স্পোর কিছু আছে। পারে রে আমি ওইখানে লাগতেছে, লাগে গিয়া কি হয়ে যায়, করা পারে ওই ছাগলের বাচ্চাটা টিটেনাস হয়ে যায়। আইসে বলবে স্যার সমস্ত কিছু মাইনে চললেন তারপরে টিটেনাস হলো কেন? হতে পারে কারণ এই ছাগলের বাচ্চাটাকে মাটিতে বসতেছে। বেস্ট ওয়ে কি, এই সিস্টার যে ছাগলটা মানে ডোটা প্রেগনেন্ট হয়েছে, প্রেগনেন্ট ডোকে প্রেগনেন্সির সেকেন্ড কোয়ার্টারে, থার্ড কোয়ার্টারে কি দিয়ে দেওয়া, টিটেনাস দিয়ে দেওয়া, মানে টিটি দিয়ে দেওয়া। কত খরচ পড়বে? 96। ধরো ওদের ফি টিস হয় 120 টাকা। 3টা বাচ্চা পাইলে এই 3টা বাচ্চায় কি হয়ে গেল, ফ্রি হয়ে গেল। কিন্তু মা সহ বাচ্চা কি হবে, 120 টাকায় টিটেনাস মুক্ত। অথবা দিতে মনে নাই, কি করতে হবে, ওই বাচ্চাগুলিকে যখন ক্যাস্ট্রেশন করো, আমি তো বলি 96 টাকার একটা ভায়াল দিয়ে, যেটা মানুষকে দেওয়া যায়, ওইটা দিয়ে 4টা ছাগলের বাচ্চাকে দেওয়া যাবে। সো কয় টাকা করে পড়বে বলো? 25 টাকা। ঠিক আছে, এইভাবে কিন্তু করা যেতে পারে। আর এমনি খাইতে সার্জারির আগে অবশ্যই সার্জারি খাওয়া লাগে টিটেনাস সার্জারি টক্সয়েড দিয়ে নিতে হবে। এইভাবে আসলে মানে এনিম্যাল পপুলেশনে আমরা কি করতে পারি, শরবত বানাতে হলো না তো আহ টিটেনাস মুক্ত করতে পারি। ঠিক আছে। বসে গেছে রে খেতে টিটেনাসের ট্রিটমেন্ট তো তোমাদের বলেছে মনে হয়, তাই না? এসি ইনজেকশন কি দিবি রেসপন্স করো কেউ একজন, না বললে আমি বলে দিয়ে যাবো সংক্ষেপে, ওর না নাম নাম। জি স্যার করছি স্যার। ওকে, ভেরি গুড ভেরি গুড, তাহলে আমি অন্য কিছু করাই আর কি। এরপর আসলে আজকে স্ট্র্যাঙ্গলস। ফরেন্সিক আমি মেডিসিন জানি না করতে হবে তোমাদের হর্সের ডিজিজে পড়িয়েছে কিনা, তো আমরা বলে যাচ্ছি আর কি। স্ট্র্যাঙ্গলস হচ্ছে কি, তোমরা জানো হাইলি কন্টাজিয়াস একটা হর্সের ডিজিজ, ভাইন ওটা ইকুইডি জুয়েল ফ্যামিলির জুয়েল একটা ডিজিজ। ভাই না এটা হয় হচ্ছে কি না না একটা স্ট্রেপ্টোকক্কাই একটা ছিল ইকুই হচ্ছে দ্বারা, ফরেন্সিক স্ট্রেপ্টোকক্কাস ইকুই দ্বারা, ফরেন্সিক মেডিসিন দে রে ঠিক আছে এবং হাইলি নাম কি কন্টাজিয়াস এই ওটা হচ্ছে ডিজিজটা, জুরি বিশেষ করে ডিক্স এই নাকি কি প্যাথোজেনটা এটা তো আপনি স্ট্রেপ্টোকক্কাস তো জরুরি ইকুই। থেকে আসা কথা ক্লিনিক্যাল ডিজিজ হয় হ্যাঁ সাধারণত হর্স টাঙ্কি এবং মিউলে, ইয়াং হর্সে বেশি হয়। কোথায় হয় ডিজিজটার প্যাথোলজি, কোথায় হয় আপার এয়ারওয়ে, এবং এই যে হেড নেকের এই দিক দিয়ে যে লিম্ফ নোডগুলি আছে সেইখানে হয়। তবে বলা হচ্ছে যে বডির যে কোনো জায়গায় এটা হতে পারে, আরে বাবা তবে এটা মোস্টলি আপার এয়ারওয়ে মানে কি এরকম নস্ট্রিল বোতল কার থেকে শুরু করে ট্রাকিয়ে পর্যন্ত, আর এই হেড নেকের পাশের যে লিম্ফ নোডগুলি আছে সেগুলি অ্যাফেক্টেড হয়। ট্রান্সমিশন সাধারণত বলা হচ্ছে নেজাল ডিসচার্জের মাধ্যমে, অথবা অ্যাবসেস যেগুলো হয় সেগুলি ডিসচার্জ থেকে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কন্ট্যাক্ট। বস সেটা হতে পারে এয়ার ট্রান্সমিশন, মানে এয়ার বর্ন হতে পারে, অথবা ইনজেকশনের মাধ্যমে হতে পারে। ইনজেকশন কিভাবে, ধরো কোনো নেজাল ডিসচার্জ এসে অথবা অ্যাবসেস ডিসচার্জ কোন খাবারে পড়ছে, সেই খাবারটা এই যে হেলদি অ্যানিমেল খাইলে হতে পারে, অথবা এয়ার চার্জ নাই বর্ন ট্রান্সমিশন হয়। বেশি নাই মনে চার্জ দেখো নাই ক্লিনিক্যাল সাইন কি, ফিভার হয়। ঘুরে যখন সালা অন করবি না তখন চার্জ লাগে তারপরে আসে কি এনলার্জড সাব ম্যান্ডিবুলার লিম্ফ নোড। এই যে দেখো এই ম্যান্ডিবুলের নিচের লিম্ফ নোড গুলি অনেক ফুলে যায়। কোন এছাড়াও এই কোন সাদা চার্জ দিলে হেডের কথা বলে না অন্যান্য চার্জ দে জায়গার যে চলে লিম্ফ নোড দাঁড়া গুলি আছে সেগুলি দাঁড়া ফুলে যায়। অ্যানোরেক্সিয়া, ডিপ্রেশন, ডিফিকাল্ট সোয়েলিং হয়। আউটপুটে দেয় দেখো কি নেজাল ডিসচার্জ একই আসতে থাকে, সাথে পুরুলেন্ট নেজাল ডিসচার্জ আসতে তারপরে থাকে, সার্জারি নাক দিয়া লাগা পুরুলেন্ট নেজাল ডিসচার্জ আসতে থাকে। কমপ্লিকেশন বলছে যে সুই দে ম্যাক্সিমাম ক্ষেত্রে কমপ্লিকেশন ছাড়াই সারাই এই যে কেন সাইন বলবো এখন সিমটমগুলি বললাম এগুলির থেকেই ইনভেস্টার লাগবো ঠিক না হয়ে আমি যায় নিয়ে আসছি ট্রিটমেন্টটা। না সবাই কিন্তু নিচে কিছু আলো কিছু জ্বলবে কেস খুব ওই কমপ্লিকেটেড নিয়ে আলো হয়ে যায়, জ্বলবে সেগুলিকে বলা হ্যাঁ হয় হ্যাঁ কি নিতেছে বাস্টার্ড স্ট্র্যাঙ্গলস বা মেটাস্টেটিক ইউএস করলে কেটে দেবে এটা ইনফেকশন, ক্লাস বা এটাকে বলা কি এই সিনটে বাস্টার্ড বাইরে হওয়া যাবে না কিছু করা স্ট্র্যাঙ্গলস। যাবে না কি হয় সেটা, ইনফেকশন ইন আদার পার্ট অফ দ্য বডি, অন্য এটা অন্য গেম বডির অন্য অন্য বাড়ছে পার্টে ছড়ায় গেম পড়ে, খেলার যেটা সময় যখন গেম মেটাস্টেটিক যখন বুঝতে চলে যে পারছো, সময় অথবা ওই সময় বাস্টার্ড এরকম মানে করে খারাপ খারাপ গালি ক্লাসটা দিয়ে এখন যখন স্ট্র্যাঙ্গেলকে নোট গালি দিচ্ছে এগুলো এই গালাজ সাবজেক্ট করা তখন হয়েছে, ক্লাস বাস্টার্ড করতে রেখে স্ট্র্যাঙ্গেল। দিই অফ হয়ে খাই হ্যাঁ, যে স্যার এটাতে কাটে দেই খালি সরকার লিম্বে গেল সে লিম্ব কারেন্ট হতে কি পারে, কারেন্ট কি হেডের সোয়েলিং হতে পারে, কারেন্ট স্কিন না থাকলে স্লাপিং দেখি আপ সিনটা হতে কোনো পারে, কাটে হ্যাঁ দিয়ে খসে তুমি পড়তে আবার পারে, স্লাইডে ঢুকে তাহলে কাটে দেবে গামে হিমোরেজ হ্যাঁ তো হতে পারে, মুশকিল মাসল হতে পারে, যে মায়োসাইটিস সাবেক হতে ওই পারে, ল্যাপটপের স্ক্রিন শেয়ারটা বন্ধ করা কন্ড্রয়েডস। হবে না স্ক্রিন শেয়ার থাকা লাগবে তোমরা জানো ও যে ঘোড়ার খালি তো গাটারাল পাউচ থাকে, টিচার ঘোড়া গোত্রের যে অ্যানিমাল গুলি আছে গাটারাল পাউচ, তোমরা জানো কিনা এই জায়গায় কানের নিচে একটা এয়ার ফিল্ড
একটা পাউস থাকে, আউট পাউস, যেটা হলো তোমার এখন আর আমাদের কানের কাজ সাথে যে রেকর্ড করার কোনো ইউস্টেশিয়ান সমস্যা টিউব হবে না, আছে না? এর নিচের দিকে এই জায়গাটাতে একটা ব্যাকআপের ওখানে না হলে এখানে গাটারাল হবে। পাউচ আছে। ব্যাকআপের উপরে ব্যাকআপ এটা কিন্তু কিন্তু ইউনিক সবচেয়ে টু বড় দা সমস্যা হচ্ছে তোর ওই পাসওয়ার্ড ইকুইড আর পিন। অ্যানিমালস। ওগুলো ছাড়াই দিস। ঠিক আছে, এই ওটা গাটারাল দিস পাউচ কে? সাধারণত এয়ার ফিল্ড বক্স থাকে, সেট করে দিস। কিন্তু এই ক্ষেত্রে কমপ্লিকেশন যখন হয় তখন দেখো হার্ড, তোর কি মনে হয় ড্রাইড, যে তোর হচ্ছে ল্যাপটপ পুরুলেন্ট হচ্ছে বাইরে ম্যাটেরিয়ালস সবাই দেখে পূর্ণ দেখে থাকে বেড়াবি, এই তোর এটা জায়গাতে। পার্সোনাল জিনিস, তুই এটা ঠিক এমনিতেই আছে, খুলবি না নিজে বলা ছাড়া। হচ্ছে এটা সাধারণত তোর 20% ল্যাপটপ কেসে নিজে এইটা ছাড়া ঘটে। অন্য পাবলিক এইরকম হলে খুলবি কেস কেন? ফ্যাটালিটি রেট অনেক খুললে বেশি আমি হয়, মানে পুরো মৃত্যু বাসায় অবধারিত বুঝিস নাই, এনিম্যালের। ফোনে লাগবে পাসওয়ার্ড এগুলা, আর এই ল্যাপটপ গাটারাল থেকে পাউচ লাগবে আর ইনফেকশন হলে ফেসবুকে ট্রিটমেন্টটা করছিস, লং টাইম ও না হলে তো ট্রিটমেন্ট ক্লাসে করতে লিঙ্ক হয় পাবি না, তাও তো ঠিক। এবং ইন্টেন্সিভ ট্রিটমেন্ট করতে হয়। এরপর আসলে কি গ্ল্যান্ডার্স, ব্লেন্ডার্স। এটাও ইকুইড গোত্রে বা হর্সের এই খুব শালারা একটা কিন্তু সবচেয়ে ভালো করতো যে খুবই ইমেইলে পাঠিয়ে দিত ডিভাস্টেটিং ক্লাস ডিজিজ, লিঙ্ক, তোমরা তাহলে জানো। কি হতো? তাহলে এই আর হচ্ছে ডিজিজটা একিউট থেকে ফেসবুক ক্রনিক টেসবুক কিছু লাগতো না। ডিজিজ হতে পারে, আচ্ছা, একিউট হতে পারে, সাব একিউট বা ক্রনিক হতে পারে। ওগুলো আর আসলে খেয়াল এই লাগবো না। ডিজিজটা বিভিন্ন জায়গায় স্মার্ট স্যার লিশন আর করে, হচ্ছে ওটাই যেমন হচ্ছে মানে যারা পাস্টিউলার স্মার্ট তারা সব স্কিন ইমেইলে লিশন কাজ করে, করবে, স্কিনের উপর কোনো পাস্টিউল ফেসবুক হয়। নয়, কোনো হোয়াটসঅ্যাপ নয়, এছাড়াও টেলিগ্রাম নয়। মাল্টিপল অ্যাবসেস এবং নেক্রোসিস হয় রেসপিরেটরি ট্রাক্টে, নিউমোনিয়া হতে পারে লাংসে, এবং সেপসিস ওই জায়গাতে পচন ধরতে পারে। গ্ল্যান্ডার্স বিভিন্ন নামে ডাকা হয়, যেমন গ্ল্যান্ডার্সের 3টা প্রকার আমরা পরে দেখব। ক্লাস কর। তোমরা গ্ল্যান্ডার্স যখন পড়েছিলাম, আমরা যখন পড়তেছিলাম ফরেনসিক মেডিসিন, তখন বলছি ফার্সি অ্যাক্ট বলতেছিলাম, তাই না? ফার্সি। ওটা ফরেন্সিক মেডিসিন। গ্ল্যান্ডার্সের এটা নাম দূরে হলো কি শুনেছি। বুঝি পার্সি, না কিন্তু আমি। কিন্তু একটু ডিফারেন্স আছে। গ্ল্যান্ডার্স বলা হয় ইন জেনারেল সবকিছু, এতে এই সব ডিজিজটাকে ইন ডিজিজ মিক্স জেনারেলি হয়ে আছে। গ্ল্যান্ডার্স নামে ডাকা হয়। আর ফার্সি বলা ও হয় সেটাকে আচ্ছা, যে কাটা যেটা ছিঁড়ার পরে সাধারণত মনে হয় এগুলা বোঝা যাবে না। বডির জানি সারফেসে না। ইনফেকশন করে। এই যে পার্সুলার স্কিন লিশন মানে কঠিন কি, অনেক, এগুলো কেমনে পড়বো? তোমার স্কিনের উপরে, বডির অন্যান্য এটা পার্টের মেলা পড়তে হবে স্কিনে রে, এটা যে পরীক্ষায় দেওয়া কঠিন হবে না, 5-6 দিন গ্ল্যান্ডার্সটা টানা করে পড়া সেটাকে লাগবে, ভালো পার্সি করে বলা তাহলে হয়। যদি হয় কিছু হয়। আর যেটা টিপিক্যাল গ্ল্যান্ডার্স এটা সেটা হলো কি অ্যানাটমির মতো নস্ট্রিল, বুঝছিস, কি আছে? সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড এবং লাংস, মানে কি আপার আপার তোমার রেসপিরেটরি ট্রাক্ট এবং লাংস যে ডিজিজটা করে, মানে রেসপিরেটরি ইনফেকশন যখন করে তখন তাকে টিপিক্যালি গ্ল্যান্ডার্স বলা হয়। ইন জেনারেল এই ডিজিজটাকে অনেক গ্ল্যান্ডার্স বলে। এগুলা এগুলা তবে প্রশ্ন যদি যদি সাব হচ্ছে জটিল ডিভিশন তাহলে হচ্ছে করতে তুই চাও শিখবি সেটা হলো তুই, কি যে গ্ল্যান্ডার্স কাজই এবং করে আসছে তো পার্সি, আগে। এই দুই ভাগে তুমি যদি ভাগ করতে চাও, গ্ল্যান্ডার্স বলা হয় যেগুলি তোমার লাংস এবং আপার রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন করে, সেটা এই গ্ল্যান্ডার্স নেক্সট বলে। মিনিটে পড়া শেষ আর করতে হবে, ফার্সি যখন পড়াইতে হবে বলে না। তখন হচ্ছে কি বডির অন্য পার্টে হ্যাঁ, বাদ সারফেসে এটা পারা লাগবে না। এই যে স্কিন লিশন করে সেটাকে ফার্সি বলে। বুঝা গেছে কিনা? এই কেউ একজন রেসপন্স করো। ক্লিয়ার? জি স্যার। ওকে। হোস্ট হচ্ছে হর্স, ডাঙ্কি এবং মিউলে হয়, তবে শিপ গোট, ডগ, ক্যাটে হতে পারে। চাল দেওয়া খালি। তবে ক্যাটেল এবং পিগ হচ্ছে কিছু বুঝি নাই, এটা তো কিছু হয় না। বুঝছিস? হিউম্যানও ফুল হতে পারে, মানে মনোমুখী। কি এটা কি জুনোটিক ডিজিজ। অর্গানিজমের নাম কি? ব্যাকটেরিয়া, বার্কোল্ডেরিয়া মেলাই। আগে মেলায় এটার যাই নাম রে। ছিল কি একটিনোমাইসিস মেলাই শুরু দিকে, তারপর এটা নাম চেঞ্জ হয়েছে মেলিওমাইসিস মেলাই, তারপরে বলা হয় সমস্যা নেই শালা। সিডোমোনাস মেলাই। ইদানিং কালে এটার নাম চেঞ্জ হয়ে এটার নাম হয়েছে কি বার্কোল্ডেরিয়া। বার্কোল্ডেরিয়া হচ্ছে কি একটা জেনাস। আগে এটাকে মনে হতো একটিনোমাইসিস, পরে এটার কে বলো, পরের সায়েন্টিস্টরা বললো না আসলে এটা বারকোল্ডেরিয়া। একটিনোমাইসিস না, এটা মেলিওমাইসিস জেনাস। তারপরের জেনারেশন মানে সায়েন্টিস্ট বললো না এটা সিডোমোনাস জেনাস, কিন্তু রিসেন্টলি এটাকে বলা হচ্ছে কি বার্কোল্ডেরিয়া। ওকে, জেনাসটা। এবং এইটাই এস্টাবলিশ নেম, রিকগনাইজড নেম কারেন্টলি, বার্কোল্ডেরিয়া মেলাই। এপিডেমিওলজি বলা হচ্ছে কিছু কিছু জায়গায় এটা এন্ডেমিক আকারে আছে ডিজিজটা, কিছু কিছু স্পোরাডিক আকারে আছে। এন্ডেমিক কোথায়? আফ্রিকা, মিডল ইস্ট এবং এশিয়াতে। স্পোরাডিক আছে কি আমেরিকাতে, এটা সাউথ এবং দেখতে নামই সেন্ট্রাল শুনি নাই আমেরিকাতে জীবনে। স্পোরাডিক, মাঝে মাঝে কি? দেখা যায়। এটা কি গ্যারি ট্রান্সমিশন হচ্ছে কি, গ্র্যান্ডিয়ার ইনজেকশন হচ্ছে কি মেজর রুট, মানে কি ইনফেক্টেড, মানে এই যে এক্সুডেট অথবা জানি যে বেশি তোমার আছে যে যেগুলি যেগুলো আসে আর কি, শুনছি ওগুলো থেকে অনেক প্রশ্ন পার্সুলার হয়। এক্সুডেট অথবা হ্যাঁ, বেশি আছে। রেসপিরেটরি ট্র্যাক্টের রিটেনে। যে সিক্রেশন গুলো এটাই আছে জানি। সেগুলি যদি ওয়াটার এবং তার মানে ফিড ওটাকে কন্টামিনেট করে, গুরুত্ব দিয়ে পড়তে হবে। সেগুলি যদি খাওয়া হয়, খায় তো সুস্থ যদি অ্যানিমাল, আসছিল সিভিয়ার এটা তো ট্রান্সমিশন, এটা মেজর রুট। যদি এছাড়াও মেমোতে নিয়ে তো হচ্ছিল একটা ইনহেলেশনের ওই মাধ্যমে লো থেকে ট্রান্সমিশন, তবে লেস লাইকলি, খুব কম বুঝছিল কেন? পরিমাণে ইনহেলেশনের এমনি মাধ্যমে মজা করে। এয়ারবর্ন ট্রান্সমিশন হয়। ও, ডাইরেক্ট তাহলে যদি কন্ট্যাক্ট প্রশ্ন হতে পারে, দেখছে তো স্যার, মাইনর রুট। জানি ক্লিনিক্যাল না। ফর্মস বলছিলাম তোর 3টা বুঝা ফর্মে যাবে এই বলছি। ডিজিজটা দেখা যায়। একটা হলো কি নেজাল ফর্ম অফ গ্ল্যান্ডার্স। নেজাল ফর্মে দেখো নাক নাই রে। এক নাক দিয়ে অথবা দুই নাক দিয়ে নেজাল ডিসচার্জ আসতে থাকে। এই নেজাল ডিসচার্জের প্রকৃতি কেমন? ইয়েলোইশ টু গ্রিন এক্সুডেট আসতে থাকে।
এবং নাকের ভিতরে যে মিউকোসা আছে এখানে নোডিউল এবং আলসার দেখা যায়। মাঝে মাঝে এই নোডিউল এবং আলসার গুলি একত্রে কোলেস করে, মানে কি একটার সাথে আর একটা জোড়া লেগে চূড়া লেগে যায়। একটা লার্জ আলসারেটেড এরিয়া দেখা যায় ওইখানে। শুরুতে কি দেখা যায়? নোডিউল এবং আলসার দেখা যায় ছোট ছোট। তারপর এই নোডিউলগুলি কোয়ালেস, মানে কি একটার সাথে আর একটা জোড়া ইন্টারকানেক্টেড লাগে। হয়, হয়ে একটা লার্জ একটা এরিয়া, নাকের যে নস্ট্রিলের যে মিকাস মেমব্রেন আছে, আলসারেটেড এরিয়া দেখা যায়। মাঝে মাঝে নাকের যে সেপ্টাম আছে সেটা কি পারফোরেটেড সেপ্টাম হয়ে কোনটা যায়, এটা মানে না? কি সব এখানে রেকর্ড হয়েছে কথা। এটা সেপ্টাম। ন্যাচারাল সেপ্টাম রেকর্ড হয়েছে। ছিদ্র হয়ে যায়। এরপর কিউটিনিয়াস ফর্ম অফ গ্ল্যান্ড আছে, এটাকে বলা কি তারপর ফার্সি বলা হচ্ছিল। কি হবে না দেখো এখানে শেষ হয়ে যাবে। কথা থাকলে স্কিনের উপরে নোডিউল, পার্সিকুলার নোডিউল দেখা যায়, লেগ আদার পার্ট অফ দ্য বডি, যেটাকে আমরা ফার্সি বলছি, বারবার বলতেছি। এই নোডিউলগুলি রাপচার অলমোস্ট এদিকে এই আসো যে কথা তোমার বলো। রিসেন্টলি যেটা দেখতেছো এদিকে আসো। এলএসডি, তার একটা মতো কথা আছে। নোডিউল দেখা যায়, কিছুদিন পরে এই নোডিউল রাপচার হয়ে যায়, ওই কথাগুলো আসবে। রাপচার হয়ে এখানে আলসার হয়ে যায়, ইয়েলোইশ এক্সুডেট আসতে থাকে ওই নোডিউল থেকে। এর সাথে সাথে তোমরা জানো যে এই আমাদের বডি অথবা অ্যানিমেলের বডির বিভিন্ন জায়গায় লিম্ফেটিক ভেসেল আছে। লিম্ফেটিক ভেসেল, তাই না? একটা হলো কি ব্লাড ভেসেল আর একটা লিম্ফেটিক ভেসেল। লিম্ফগুলি যে যার মাধ্যমে কি হয় সার্কুলেশন হয়, সেই লিম্ফগুলি, কিউটিনিয়াস যে লিম্ফেটিক ভেসেল আছে, সেই লিম্ফেটিক ভেসেলের ভিতরে পুরুলেন্ট এক্সুডেট জমা হতে থাকে। হ্যাঁ, লিম্ফের পরিবর্তে এই যে যে তোমার এক্সুডেট গুলি তৈরি হচ্ছে, সেগুলি লিম্ফেটিক্স এর ভিতর গিয়ে জমা হতে থাকে। একটা পর্যায়ে এই লিম্ফ ভেসেলগুলি ডিস্টেন্ডেড হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, যেটাকে বলা হয় কি ফার্সি পাইপ। পাইপের মতো শক্ত হয়ে যায় স্কিনের নিচে, দেখবে লিম্ফেটিক ভেসেলগুলি এক একটা শক্ত দণ্ডের মতো হয়ে যায়, যেগুলো ফার্সি পাইপ বলা হয়। এগুলি আসলে নাথিং, এগুলির মধ্যে আসলে কি তোমার এই ভেসেলের ভিতরে এক্সুডেট গুলি লিম্ফ জমা থাকে হয়ে না। ফার্ম শক্ত হয়ে যায়। এরপর আসে কি পালমোনারি ফর্ম অফ গ্ল্যান্ডার্স। কি হয়? লাংস এফেক্টেড হয়, এখানে নোডিউল দেখা যায়। তোমরা জানো যে টিউবারকুলোসিস লাংসে কি হয়, একবারে টিউবারকুলোসিস যেমন লাংসে নোডিউল করে, কেজিয়াস নোডিউল, সেরকমই গ্ল্যান্ডার্স এর ক্ষেত্রেও লাংসে নোডিউল দেখা যায়। এই নোডিউলগুলির চারদিকে কেজিয়েশন হতে থাকে, ক্যালসিফাইড হয় এবং নোডিউলগুলি শক্ত হয়ে যায়, জাস্ট লাইক টিউবারকল। হ্যাঁ, টিউবারকলের মতো শক্ত হয়ে যায়। কিছু কিছু মেল অ্যানিমালের যে অর্কাইটিস দেখা যায়, গ্ল্যান্ডার্স এর টেস্টিসে অর্কাইটিস করে, ইনফ্লামেশন করে। টেস্টিসের ইনফ্লামেশনটাই আমরা জানি অর্কাইটিস বলে, অর্কাইটিস হয়। এরপর আসে কি আহ আমরা রাইনোসেরস সম্পর্কে জানবো। রাইনোসেরোটিডি যে ফ্যামিলিটা আছে সেটা সম্পর্কে জানবো। রাইনোসেরস বলা হচ্ছে কি যে আহ হাতির পরে এটা লার্জেস্ট ম্যামালস অন ল্যান্ড, তাই না? ল্যান্ড ম্যামাল যেগুলি, তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? এলিফ্যান্ট। সেকেন্ড লার্জেস্ট কোনটা? রাইনোসেরস। রাইনোসেরস এই শব্দটা এসেছে রাইনোস, রাইনোস মিন্স নোজ এবং কেরোস মিন্স হলো হর্ন। তার মানে কি যেসব অ্যানিমালের নাকের উপরের দিকে হর্ন থাকে, হর্ন লাইক স্ট্রাকচার থাকে, তাদেরকে বলা হয় কি রাইনোসেরস। তবে রাইনোসেরস গুলির নাকের উপরে যে হর্নটা থাকে, সেই হর্নটা টিপিক্যাল অন্য ম্যামালসের যে হর্ন সেগুলির মতো না। টিপিক্যাল তোমার যে ম্যামালস গুলি আছে সেগুলির হর্নে কি থাকে? বনি একটা কোর থাকে, তাই না? আমরা জানি এই ছাগল, গরু, মহিষ, এদের যে হর্ন থাকে, এই হর্নের নিচে কিন্তু একটা বনি কোর থাকে, তার উপরে ক্যারাটাইনাস টিস্যু শক্ত হয়ে একটা কি তৈরি করে? হর্ন তৈরি করে, তাই না? কিন্তু রাইনোসেরাস গুলিতে বনি কোনো কোর থাকে না, রাদার এখানে ক্যারাটিন লেয়ারটা শক্ত হয়ে যায় আস্তে আস্তে, এবং ডেন্স কম্প্যাক্টেড হেয়ার, এগুলি মিলে আসলে কি এই হর্নটা তৈরি হয়। বোঝা গেছে কিনা? জি স্যার। দেখো, জি রাইনোসেরাস স্যার। দুই ধরনের, হ্যাঁ, রাইনোসেরাস দুই ধরনের আছে। একটা হলো কি আফ্রিকান রাইনোসেরাস এবং এশিয়ান রাইনোসেরাস। আফ্রিকান দুই ধরনের রাইনোসেরাস আছে, সেটা হচ্ছে কি ব্ল্যাক রাইনোসেরাস, হোয়াইট রাইনোসেরাস।
আর 3 ধরনের এশিয়ান রাইনোসেরাস আছে, ইন্ডিয়ান রাইনোসেরাস বা রাইনোসেরাস, জাভান রাইনোসেরাস এবং সুমাত্রান রাইনোসেরাস। এর মধ্যে দেখো আফ্রিকান 2টাতে এবং সুমাত্রান রাইনোসেরাসে 2টা হর্ন থাকে, আফ্রিকান হোয়াইট এবং ব্ল্যাক, আর সুমাত্রান এশিয়ান সুমাত্রান রাইনোসেরাসের মাথার উপরে নাকের উপরে 2টা হর্ন থাকে। কিন্তু ইন্ডিয়ান এবং জাভান রাইনোসেরাসের নাকের উপর কয়টা থাকে, হর্ন থাকে? একটা হর্ন থাকে। এই বুঝতে পারছো কিনা? সো আফ্রিকান এবং এশিয়ানের মধ্যে ডিফারেন্স হচ্ছে আফ্রিকান ব্ল্যাক এবং আফ্রিকান হোয়াইট, যেটাই হোক না কেন। এবং আমাদের এশিয়ান সুমাত্রান যে রাইনোসেরাস আছে তার নাকের উপর 2টা হর্ন থাকে, কিন্তু ইন্ডিয়ান এবং জাভান রাইনোসেরাসের মাথার উপর একটা থাকে। ডিজিজ অফ রাইনো দেখো, ব্যাকটেরিয়াল ডিজিজ, সেইটা হইতে পারে এটা যাচ্ছে না কেন, টিউবারকুলোসিস হয়, সালমোনেলোসিস হয়, কোলিফর্ম ডায়রিয়া হয়, ক্লস্ট্রিডিয়াল ডিজিজ হয়, লেপ্টোস্পাইরোসিস, স্টেফাইলোকক্কোসিস, প্রোটোজোয়াল ডিজিজ যেমন বেবিশিওসিস, ট্রিপানোসোমিওসিস, আর্থ্রোপড ইনফেস্টেশন যেমন ফ্লাইস, টিক, এগুলি হতে পারে। হেলমিন্থ, স্ট্রঙ্গাইলাস, এইগুলি তোমরা আমার মনে হয় যে বিনোস্টোমাম, এগুলি তোমার আমার মনে হয় তোমরা বলতে পারবা। তবে সবচেয়ে বেশি হলো স্কিন ডিজিজ। আবারও বলি আমি, যখন আমরা জিরাফিডি পড়াচ্ছিলাম তখন আমরা দেখছিলাম যে জিরাফের সিবাসিয়াস এবং সোয়েট গ্ল্যান্ড কম থাকে। দ্যাটস ওয়াই, সরি, হিপোপটেমাসের ক্ষেত্রে, জিরাফ না, হিপোপটেমাসের ক্ষেত্রে সবসময় হিপোপটেমাস কিন্তু এটা এমফিবিয়ান হয়, মাঝে মাঝে একটু পানির, ম্যাক্সিমাম টাইম পানিতে থাকে, কিছু কিছু সময় আবার এতে চলে আসে। কারণ কি পানির ভিতর থাকতে হয়, কারণ কি তাদের, কারণ সোয়েট গ্ল্যান্ড এবং সিবাসিয়াস গ্ল্যান্ড কম বলে তারা টেম্পারেচার কি রেগুলেশন করতে পারে না। আর তাদের কি হয় না, এই স্কিন ফেটে যায়, যেহেতু সিবাসিয়াস গ্ল্যান্ড কম, ফলে বাইরে আসলেই তোমার এতে পানি থেকে উপরে উঠলেই এই যে ময়েশ্চার এনভায়রনমেন্ট, শীতকালে এনভায়রনমেন্ট ময়েশ্চার টানতে থাকে, ফলে তাদের স্কিন কিন্তু ফেটে যায়, ফলে স্কিন ডিজিজ খুব বেশি হয় কোনটার, কি বলে, হিপোপটেমাসের। সিমিলারলি তোমার রাইনোগুলিরও কিন্তু একই অবস্থা, স্কিন ডিজিজটা বেশি হয়। যদি কেউ জিজ্ঞেস করে যে রাইনোসেরাসের কোন ডিজিজটা বেশি হয়, হিপোপটেমাসের মতো রাইনোসেরাসের কিন্তু স্কিন ডিজিজ বেশি হয়, স্কিন ইনজুরি হয়, উন্ড হয়, সুপারফিশিয়াল পার্সচুলার ডার্মাটাইটিস হয়, সুপারফিশিয়াল নেক্রোটিক ডার্মাটাইটিস হয়, এপিডার্মাল এক্সফোলিয়েশন হয়, অ্যালার্জিক অথবা আর্থাস লাইক রিয়াকশন হয়, ডার্মাটাইটিস হয়, এগুলি স্টেফানোপাইলেরিয়াসিস হয়, মানে এক ধরনের ফ্লাই দ্বারা এদের মায়াসিস হয় আর কি। সো স্কিন ডিজিজটা এদের খুব কিন্তু প্রমিনেন্ট। এবং তোমরা জানো রাইনোর কিন্তু সবচেয়ে বেশি মোটা, তাই না? গন্ডার, বাংলায় কি বলে, গন্ডার, তাই না? গন্ডারের চামড়া বলে না, যে এটা খুব মোটা চামড়া। সো চামড়াগুলি কিন্তু খুব ভালনারেবল থাকে তোমার বিভিন্ন স্কিন ইনফেকশনের প্রতি। এরপর আমরা কি প্রবিসিডি, যেটা হচ্ছে কি এলিফ্যান্ট সম্পর্কে আমরা জানবো। প্রবিসিডি অর্ডারের আন্ডারে একমাত্র ফ্যামিলি হচ্ছে কি এলিফ্যান্টিডি। হ্যাঁ, আর কোনো ফ্যামিলি নাই প্রবিসিডির অর্ডারের আন্ডারে, একমাত্র ফ্যামিলি হচ্ছে কি এলিফ্যান্টিডি। এলিফ্যান্টিডি ফ্যামিলির আন্ডারে 3টা লিভিং স্পিসিস আছে। তার মধ্যে কি আফ্রিকান বুশ এলিফ্যান্ট, আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট, যেগুলিকে একসাথে বলা হয় আফ্রিকান এলিফ্যান্ট, আর আছে কি এশিয়ান এলিফ্যান্ট। হ্যাঁ, হ্যাঁ, শোনো, গন্ডারের চামড়ায় সাবকিউটেনিয়াস ইনজেকশন দেওয়ার জন্য স্পেশাল নিডল লাগবে, মোটা নিডল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এই কনভেনশনাল যে নিডলগুলি আছে সেগুলি দেওয়া হবে না। আগে পশু হাসপাতালে কিন্তু স্পেশাল নিডল পাওয়া যেত, মোটা 20 গজ নিডল, মোটা নিডল, সেগুলি দিয়ে দিতে হবে। এবং যে কোনো স্কিনে দেওয়া যাবে না, বিশেষ করে যে গলার এই দিককার স্কিনের, কানের এই এই নিচের দিক দিয়ে স্কিনগুলি একটু রিলেটিভলি থিন থাকে, এই সব জায়গায় দিতে হয়। ঠিক আছে? হ্যাঁ, এলিফ্যান্ট এটির বললাম 3টা লিভিং স্পিসিস আছে, একটা হলো কি আফ্রিকান বুশ এলিফ্যান্ট, আর একটা আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট, যেগুলিকে এই ফরেস্ট এলিফ্যান্ট গুলিকে কি বলা হয়, আফ্রিকান এলিফ্যান্ট বলা হয়। আর একটা আছে কি এশিয়ান এলিফ্যান্ট, যে যেটাকে আগে এক সময় ইন্ডিয়ান এলিফ্যান্ট বলা হতো। হুম, এই 3টা স্পিসিসই
এলিফ্যান্টের এখন পর্যন্ত আছে, বলা হয় যে এর আগে আইস এজ এর আগে অনেক এলিফ্যান্টের স্পিসিস ছিল, কিন্তু এগুলো আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে গেছে 10,000 বছর আগে। অনলি তিনটা স্পিসিস আছে, আফ্রিকান বুশ এলিফ্যান্ট, আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট এবং এশিয়ান এলিফ্যান্ট, যেগুলিকে ইন্ডিয়ান এলিফ্যান্ট বলা হতো। আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভেনশন অফ নেচার, কনজারভেশন অফ নেচার, যে অর্গানাইজেশন আছে, সেগুলি আফ্রিকান এলিফ্যান্টটাকে বলা হচ্ছে কি খুবই ভালনারেবল লিস্টে আছে, যে কোনো সময় এক্সটিংশনের পর্যায়ে চলে যেতে পারে। আর এশিয়ান এলিফ্যান্ট যেগুলি আছে সেগুলিকে এন্ডেঞ্জার্ড ক্যাটেগরিতে আছে। তোমরা জানো এগুলি বিভিন্ন ক্যাটেগরি আছে, 6টা না 7টা ক্যাটেগরি আছে। আইইউসিএন ক্যাটেগরাইজ করে অ্যানিমালের অ্যাভাইলেবিলিটির উপরে। তার মধ্যে আফ্রিকান এলিফ্যান্ট আসলে কি ভালনারেবল কন্ডিশনে, এবং এশিয়ান এলিফ্যান্ট আসলে কি এন্ডেঞ্জার্ড ক্যাটেগরিতে। ডিজিজ অফ এলিফ্যান্ট, ব্যাকটেরিয়াল ডিজিজ, অ্যানথ্রাক্স, সালমোনেলোসিস, টিউবারকুলোসিস, কোলিবাসিলিস, এগুলো হতে পারে। প্রোটোজোয়ান ডিজিজ, ট্রিপানোসোমিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, ক্রিপ্টোস্পোরিডিওসিস হতে পারে। ভাইরাল ডিজিজ যেমন এলিফ্যান্ট পক্স হতে পারে, এফএমডি হতে পারে। এফএমডি তে কিন্তু এলিফ্যান্ট মৃত্যুর রেকর্ড আছে বাংলাদেশেই। চট্টগ্রাম হিল ট্র্যাক্টস এরিয়াতে কয়েকটা হাতি মারা গেছিল এফএমডির কারণে। হুম। প্যারাসাইটিক ডিজিজ যেমন ট্রেমাটোড, সিস্টোনেমাটোড, বিভিন্ন ধরনের হতে পারে আর কি। এছাড়াও এদের পায়ে বিভিন্ন ধরনের ডিজিজ হয়। দেখো হাতির কিন্তু গুরুত্বপূর্ণ ডিজিজের মধ্যে ওগুলি তো আছেই, হ্যাঁ, ব্যাকটেরিয়াল ভাইরাল ডিজিজ। সবচেয়ে তাদের পাটা কিন্তু ভালনারেবল বেশি। ওভারগ্রোন সোল হতে পারে, ক্র্যাকড সোল, ক্র্যাকড হিল। যেমন আমরা কখনো যদি জিজ্ঞেস করি যে হাতির কোন ডিজিজগুলি বেশি হয়, তোমরা যদি ওগুলিতে শুরু করো, তো ইম্পর্টেন্ট ডিজিজগুলির মধ্যে বলা হবে যে তাদের ফিটের ডিজিজগুলি খুব বেশি হয়। ওভারগ্রোন সোল, ক্র্যাকড সোল, ক্র্যাকড হিল, ওভারগ্রোন নেইলস, বড় হয়ে যেতে পারে। স্প্লিট নেইল, নেইলগুলি মানে হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। ইনগ্রোন নেইলস, ভিতরের দিকে। ওভারগ্রোন অফ কিউটিকলস, লেমিনাইটিস, উন্ডস, এই ধরনের বিভিন্ন কিছু হতে পারে। তোমরা জানো আগে বলা হচ্ছে যে হাতির পায়ের নিচে শক্ত কোনো কিছু পড়লে কিন্তু তারা খুব ভালনারেবল হয়, বিশেষ করে হাতির পায়ে যদি বড় বিচির নিচে পড়ে। আমরা শুনতাম আগে যে হাতি নাকি খুব মানে এক্সাজুরেটেড হয়ে যায়, মানে সে খুব ব্যথা পায় আর কি। সেরকম আর কি কোনো থাকলে তাদের পায়ে কিন্তু মানে তাদের যে ফিট আছে সেটা কিন্তু খুব ভালনারেবল টু ডিফারেন্ট ডিফারেন্ট ওন্ড এবং তার নিজস্ব ওভারগ্রোন অথবা ক্র্যাকটের জন্য হতে পারে। এছাড়াও দেখো স্কিন ডিজিজ হতে পারে, যেমন র্যাশ, সানবার্ন, ডার্মাটাইটিস এবং অ্যাবসেস, বিভিন্ন ধরনের হতে পারে। এরপর আসলে কি অর্ডার কার্নিভোরা। তোমরা বুঝতে পারছো নাম শুনে, যেগুলিকে মিট ইটার বলা হয়, তারা মাংস খায়, যে ম্যামালস গুলি, তাদেরকে কার্নিভোরা অর্ডারের আন্ডারে ফেলা হয়। কিন্তু এখানে দুইটা শব্দ আছে, আমরা দুইটা মানে জিনিস বুঝি। একটা হলো কার্নিভোর, তাই না? আমরা বলি কার্নিভোর। কার্নিভোর কারা? ম্যামালস অথবা যে কোনো অর্গানিজম, যে কোনো এনিম্যাল, সেটা ম্যামালস হোক, নট ম্যামালস হোক, ছোট্ট একটা প্রাণী হোক, হ্যাঁ, কিংবা ধরো ইনসেক্ট হোক, যেটাই হোক না কেন, যারা মাংস খায় তাদেরকে আমরা বলি কি কার্নিভোর, তাই না? কিন্তু কার্নিভোরা ফ্যামিলিটা হচ্ছে কি, অর্ডারটা হচ্ছে কি, যেসব ম্যামালস, যাদেরকে বলা হয় কার্নিভোরান্স, যেসব ম্যামালস মিট ইটার, তাদেরকে অর্ডার কার্নিভোরার আন্ডারে আনা হয়েছে। তোমরা বুঝতে পেরেছো কিনা? আমরা কি যেসব ইনসেক্ট তোমার খায়, কিছু কিছু ইনসেক্ট আছে না তোমার, কি বলে, মিট খায় বা অন্য একটা প্রাণী খায়, যে যেগুলি মানে মাংস আছে, সেগুলি কি কার্নিভোরার আন্ডারে আনবো? হ্যালো, এই কে কথা বলো না, কথা না বুঝলে বলো যে বুঝি নাই কিছু। হ্যালো, জি স্যার। বুঝছো কি না? বুঝছো না, বুঝছো না, কিছুই তো বলতেছো না। আমি বলতেছি যে কানি বোরাটা তো স্যার অর্ডার, আর কানি বোর মানে কার্নিভোর হচ্ছে যে কানি কোনো, যে বোরটা কোনো কানি বোরা অর্গানিজম, যে অর্ডারের মধ্যে কোনো পড়বে স্যার। অর্গানিজম, সেটা হতে পারে ম্যামালস অথবা যে কোনো কিছু হোক। কার্নিভোর মানে কি যেগুলো মিট ইটার। জি আর স্যার। কার্নিভোরা হচ্ছে কি ম্যামালস এর একটা অর্ডার। হ্যাঁ, এটাই পার্থক্য। মানে স্যার So, কানি বোরটা মানে কানি বোরা অর্ডারের মধ্যে পড়ছে স্যার। এই- হুম, না না না, কার্নিভোরার ভিতরে শুধুমাত্র তোমার পড়েছে আর কি,
এই যে ম্যামালসের যেগুলি আছে আর কি সেগুলি বলা হচ্ছে এখানে, ঠিক আছে? জি স্যার। ম্যামালস যেগুলি। জি স্যার। আর এমনি কার্নিভোর বলতে বোঝানো হচ্ছে যে কোনো অর্গানিজম যেগুলি মিট ইটার, সেগুলিকে কার্নিভোর বলা হয়। কিন্তু কার্নিভোরা অর্ডার বললে বোঝানো হয় যেসব ম্যামালস যেগুলিকে ডাকা হয় কার্নিভোরান্স ম্যামালস, যেগুলি মিট ইটার। ওকে, দেখো এই কার্নিভোরা ফ্যামিলির অর্ডারের আন্ডারে 16টা ফ্যামিলি আছে। বলা হয় যে 280টা স্পিসিস আছে এইটার প্লাসেন্টাল ম্যামালস, এই যে বলছে প্লাসেন্টাল ম্যামালস। হ্যাঁ, যখন আমরা কার্নিভোরা অর্ডার বলবো তার আন্ডারে 16টা ম্যামালিয়ান ফ্যামিলি আছে। সাথে সাথে এই 16টা ম্যামালিয়ান ফ্যামিলির আন্ডারে মোর দেন 280 স্পিসিস, ম্যামালিয়ান স্পিসিস আছে। ওকে, তার মধ্যে দেখো কার্নিভোরার মধ্যে ডগ ক্যাটটা আমরা খুব চিনি, যে থাউজেন্ডস অফ ইয়ার্স আগে থেকে এটা মানে ডোমেস্টিকেটেড। আর কার্নিভোরার একটা বৈশিষ্ট্য, কার্নিভোরা ম্যামালস এগুলি, সেটার বৈশিষ্ট্য হচ্ছে কি দেখো, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এদের কি বলে, ক্যানাইন টিথ থাকবে এবং ক্ল থাকবে। এই ক্যানাইন টিথ গুলি এবং ক্ল গুলি তাদের কি করে, এদের যে প্রে আছে মানে শিকার, সেগুলি ধরতে সাহায্য করে এবং খেতে সাহায্য করে। আর কার্নিভোর গুলি সাধারণত হান্টার হয়, তাদের খুবই গুড সেন্স অফ স্মেল থাকে, তাদের স্মেল পেতে পারে। এছাড়াও তাদের হিয়ারিং, শোনার শক্তি, দেখার শক্তি এবং স্মেল নেওয়ার শক্তি খুব ডেভেলপ থাকে এই কার্নিভোরা অর্ডারের আন্ডারের ম্যামালস গুলির। বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, কার্নিভোরা অর্ডারের ভিতরে 2টা সাব অর্ডার আছে। সাব অর্ডার 1 যেটা, সেটাকে বলা হয় কি কেনিফর্মিয়া, মানে ডগ লাইক। আর আর কি ফেলিফর্মিয়া, ক্যাট লাইক। কেনিফর্মিয়া যেগুলি দেখো, ডগ তো আছেই, তার সাথে ওলস আছে, ফক্সেস আছে, জ্যাকেলস, বিয়ার ডগস, বিয়ার্স, পান্ডাস, অল কি অলরাস, রেকুনস, শাংস, সি লায়ন্স, এগুলো হলো কি কেনিফর্মিয়া বা ডগ লাইক। দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কি, বিয়ার এবং পান্ডাও কিন্তু ডগের মতো, মানে কি আমরা যদি বলি যে বিয়ারের কতগুলি ডিজিজ বলো, তখন কি ডগের ডিজিজ গুলি বিয়ারে হবে, অথবা পান্ডার কয়েকটা ডিজিজ বলো, ডগের ডিজিজ গুলি পান্ডাতে হতে পারে। ওকে, এরপর কি ফেলিফর্মিয়া, ক্যাট লাইক, যেমন টাইগার। খুব গুরুত্বপূর্ণ আমাদের কিছু, যেহেতু আমাদের কি হতে হবে, জু তে কিন্তু আমাদের, অথবা সাফারি পার্কে আমাদের চাকরি হতে পারে, সো এটা খুব গুরুত্বপূর্ণ। ক্যাট লাইক যেমন টাইগার, লায়ন, লিওপার্ড, চিতা, হায়নাস, ওয়াইল্ড ক্যাট, ফিশিং ক্যাট, হ্যাঁ, মঙ্গুস, তারপর সিভেটস, স্যান্ড ক্যাট, লিওপার্ড ক্যাট এবং বব ক্যাট, এগুলি সবগুলি কিন্তু ফেলিফর্মিয়া বা ক্যাট লাইক। আমরা যদি পরীক্ষায় দেই নেম সাম ডিজিজেস অফ টাইগার্স, পারবা না? ক্যাটের যে ডিজিজগুলি হয় টাইগারের, অথবা লায়ন, ক্যাটের যে ডিজিজগুলি হবে সেগুলি লায়নের হবে। বুঝা গেছে? এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমার কি এই জু অ্যানিমাল মেডিসিনের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এটা কভার করে কার্নিভোরা, তাই না? আমরা জুতে কিন্তু টাইগার, লায়ন দেখি, তারপর চিতা দেখি, হায়না দেখি, তাই না? এগুলি ডিজিজ সম্পর্কে বললে তোমরা সেইভাবে মিলায় বলবা। কেনিফর্মিয়া যেগুলি, সেগুলি ডগ এর যে ডিজিজ গুলি হবে, ফেলিফর্মিয়া যেগুলি টাইগার, লায়ন, সেগুলি ক্যাটের ডিজিজ গুলি হবে। ডিজিজ অফ কার্নিভোরা, ব্যাকটেরিয়াল ডিজিজ যেমন অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, আমরা যেগুলি পড়াইছি, তাই না? হ্যালো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমার মনে হয় যে আমি আর এগুলি উচ্চারণ করলাম না, এগুলি সবগুলি তোমাদের ডিটেলস পড়ানো আছে। সো এগুলি কিন্তু তোমার কার্নিভোরা, মানে কেনিফর্মিয়া এবং ফেলিফর্মিয়া গোত্রের এনিম্যালের হবে আর কি। প্যারাসাইটিক ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ, এগুলি সব তোমাদেরকে পড়ানো হয়েছে। এরপর আমরা আসি কি নন হিউম্যান প্রাইমেটস। আমরা জানি প্রাইমেটস গোত্রের আন্ডারে, অর্ডারের আন্ডারে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ফ্যামিলি আছে প্রাইমেটস। এই অর্ডার আন্ডারে 7টা ফ্যামিলি আছে। তার মধ্যে হোমিনিডি ফ্যামিলিটা বাদ দিয়ে এই বাকি 6টা ফ্যামিলিটাকে বলা হয় কি নন হিউম্যান প্রাইমেটস, মানে কি এরা মানুষ না, মানুষ ছাড়া প্রাইমেটস। মানুষ
ব্যতীত প্রাইমেট যেটাকে বল, নন হিউম্যান প্রাইমেটস। ঠিক আছে, এই 6টা ফ্যামিলির আন্ডারে অ্যানিমালগুলিকে বলা হয় কি নন হিউম্যান প্রাইমেটস। যেমন কি আছে, প্রোসিমিয়ান্স, যেমন লেমুরস এক্সাম্পল হিসেবে বলা যায়, এবং এই ফ্যামিলির আন্ডারে 51টা স্পিসিস আছে। সিবিডি, নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, আছে কতগুলি, 37টা স্পিসিস আছে। কেলিট্রিসিডি, যেমন তামারিন্স আছে। পিগমি মারমোটস, 33টা স্পিসিস আছে। সার্কোপিথিডি, সার্কোপিথিসিডি, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি যেগুলি, সেগুলির আন্ডারে ধরো 58টা স্পিসিস আছে। হাইলোব্যাটিডি, গিবন, যে এটার আছে কি তোমার 7টা স্পিসিস, এবং পঙ্গিডি অ্যাপস যেগুলি, তার আন্ডারে 7টা স্পিসিস আছে। এই সবগুলিকে বলা হয় কি, এই 6টা ফ্যামিলির আন্ডারের অ্যানিমাল গুলিকে বলা হয় কি নন হিউম্যান প্রাইমেটস। আর লাস্টে তোমার কি হোমিনিডি, প্রাইমেটের আন্ডারে হোমিনিডি, ম্যান, তাই না, একটা স্পিসিসই আছে হোমোসেপিয়েন্স, তাই না, আমরা জানি। সো প্রাইমেটস বলতে ইন জেনারেল হিউম্যান এবং নন হিউম্যান প্রাইমেটস বোঝায়। আর হিউম্যান হচ্ছে কি একটাই শুধু ফ্যামিলি ছিল হোমিনিডি, এবং একটাই স্পিসিস, তার আন্ডারে ম্যান বা হোমোসেপিয়েন্স। আর নন হিউম্যান প্রাইমেটের 6টা, বাকি 6টা ফ্যামিলির আন্ডারের এইগুলি। দেখো, জুনোটিক ডিজিজ ট্রান্সমিটেড ফ্রম নন প্রাইমেটস টু হিউম্যান। কি কি ডিজিজ নন হিউম্যান প্রাইমেটস থেকে হিউম্যান আসতে পারে? দেখো, সালমোনেলোসিস আছে, সিজোলোসিস, টিউবারকুলোসিস, হার্পিস বি, ইনফেকশিয়াস হেপাটাইটিস, মারবার্গ ডিজিজ, মিজেলস, রেবিস, হ্যাঁ, এগুলি। আর জুনোটিক ডিজিজ ট্রান্সমিটেড ফ্রম হিউম্যান টু নন হিউম্যান প্রাইমেট, মানে কি মানুষ থেকে নন হিউম্যান প্রাইমেটে যেতে পারে, কি এডিনোভাইরাস ইনফেকশন, হার্পিস ভাইরাস, চিকেন পক্স, স্মল পক্স, পক্স ভাইরাস, প্যারাপক্স। এই 2টা টেবিল কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের। সেটা হচ্ছে কি যেটা নন হিউম্যান প্রাইমেটস থেকে হিউম্যানে যেতে পারে, আর একটা হিউম্যান থেকে নন হিউম্যান প্রাইমেটসে যেতে পারে। যেমন মিজেলস, রুবেলা, সেটা কিন্তু মানুষ থেকে নন হিউম্যান প্রাইমেটে যেতে পারে। রোটা ভাইরাস মানুষ থেকে নন হিউম্যানে, আবার নন হিউম্যান থেকেও হিউম্যানে আসতে পারে রোটা ভাইরাস। ফাঙ্গাল ডিজিজ আছে, যেমন তোমার ডার্মাটোফাইটোসিস, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন গোত্রের, মানে জেনাসের আন্ডারের ফাঙ্গাল স্পিসিস গুলি ডার্মাটোফাইটোসিস করে নন হিউম্যান প্রাইমেট। প্যারাসাইটিক ডিজিজ অফ নন হিউম্যান প্রাইমেট, যেমন ট্রেমাটোড আছে, কি অ্যাথেসমিয়া, সিস্টোসোমিয়াসিস, নেমাটোড আছে, টেপওয়ার্ম ইনফেকশন আছে, প্রোটোজোয়াল ইনফেকশন অফ নন হিউম্যান প্রাইমেট, যেমন এমবোয়িক ডিসেন্ট্রি, ব্যালান্টিডিয়াসিস, টক্সোপ্লাজমোসিস, জিআরডিএসিস, ক্রিপ্টোস্পোরিয়াসিস, সার্কোসিস্টোসিস, এগুলি, ম্যালেরিয়া, ট্রিপানোসোমিয়াসিস, এগুলো হতে পারে। আমরা যে এতটুকু শেষ, আজকে আর পড়াবো না এতটুকু। আর আরেকটা ক্লাস নেওয়া লাগতে পারে, সেগুলিকে বার্ড, ওয়াইল্ড বার্ড সম্পর্কে এবং স্নেক সম্পর্কে। ওকে, একটা ক্লাসে আমরা শেষ করে দিতে পারবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার, এই যে যাদের ডিজিজ গুলা সেম, তাদের ট্রিটমেন্ট কি সেম হবে? হ্যাঁ হ্যাঁ, সেম ট্রিটমেন্ট হবে, ডোজগুলি ডিফারেন্ট হবে শুধু। জি স্যার। ঠিক আছে, আসলে ওয়াইল্ড অ্যানিমাল মেডিসিনটা এত বড় যে ওগুলো পড়ানো যায় না, এই জন্য ওয়ার্ডার ধরে ধরে যেগুলির সাথে আমাদের ডোমেস্টিক অ্যানিমালের মিল আছে সেইভাবে কিন্তু পড়ানো হলো। এবং মোস্টলি তোমার কি দেওয়া হলো, এটা লিস্ট। আন্ডার গ্রাজুয়েটে আমার মানে লিস্টগুলি জানলে এবং তোমরা যদি ই করতে পারো, সেটা কোরিলেট করতে পারো উইথ দ্য ডোমেস্টিক অ্যানিমালস, তাহলে কিন্তু এনাফ। যেমন কার্নিভোরা ডিজিজগুলি আমরা যেমন ডগ ক্যাট পড়েছি, সেটার সাথে সিমিলার, তাই না? নন হিউম্যান প্রাইমেটস এর ডিজিজগুলি হিউম্যানের সাথে যে ডিজিজগুলি আছে, যেগুলি জুনোটিক ডিজিজ, সেগুলির প্রতি ফোকাস থাকবে বেশি আমাদের। তারপরে তোমার স্যার, যেগুলি, হ্যাঁ, তাহলে আমরা ডোজ লেখার সময় ওদের শুধু বডি ওয়েটটা হিসাব করে ডোজ লিখবো, নাকি সম্পূর্ণই আলাদা একটা ফর্মুলা আছে না না না, ওদের বডি জন্য? ওয়েটটা হিসাব করে, একই বডি ওয়েট জি হিসাব স্যার। করে। ঠিক আছে, তোমাদের মনে হয় ঈদ লিখতে দিছিলাম না, ওইটার কথা বলতেছি। স্যার জি আমার একটা স্যার, ওই যে কোশ্চেন ছিল। প্রেসক্রিপশন লেখা ছিল তো, হ্যাঁ প্রেসক্রিপশনের হ্যাঁ, বলো। মধ্যে তো ওয়াইল্ড অ্যানিমেলই অনেকটা ছিল, এই জন্য কি বুঝতেছিলাম না যে ডোজ গুলা কিভাবে ওইটাই, ওটা ক্যালকুলেট ওদের করবো। ওজন দেখে। আর একটা ছেলে বলতে, জি স্যার, ঠিক আছে। বলো বলো, আরেকজন কি যেন জানতে চাইছিলেন।
স্যার আমার কোশ্চেনটা স্যার ওই অ্যাসাইনমেন্ট নিয়ে ছিল একটু। অ্যাসাইনমেন্ট নিয়ে? জি স্যার। হ্যাঁ, বলো। স্যার ওই অ্যাসাইনমেন্টের একটা টপিক ছিল লার্জ রাউন্ড ওয়ার্ম ইনফেকশন। স্যার হুম। এই ক্ষেত্রে কি আমরা ওই দুই তিনটা স্পেসিস ধরে ধরে একদম লিখবো এমন হ্যাঁ, 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 ক- যেগুলি ইম্পর্টেন্ট আছে কয়েকটা সেগুলো। রাউন্ড ওয়ার্ম নিয়ে? হ্যাঁ, হ্যাঁ, একটা লিস্ট দিবা, প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর কি কি লার্জ রাউন্ড ওয়ার্ম আছে এবং কি ডিজিজ করে, তার মধ্যে যেগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি ডিটেলসে আলাপ করবা, এইটাই। স্যার ওভারঅল দুই তিনটার মতো দিলে হবে না ওই ডগ আর গেট মিলায়ে? যেগুলি গুরুত্বপূর্ণ দুইটা তিনটা দিলে হবে কিনা সেটা বিষয় না, তো যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি দিবা। এটা এক দুইটা দিলে হবে কি হবে না, তোমার তো এগুলিতে নাম্বার আছে, বোঝো না? স্যার তুমি এগুলার এখন কি তুমি কোনো বলো পেজ দুই লিমিট তিনটা আছে? দিবা, আরেকজন বলে স্যার একটা দিলে হবে না। আমি কি বলবো বলো, আমার উত্তরটা কি হবে? যেগুলি গুরুত্বপূর্ণ স্যার সেগুলি লিখবা, এক কথায় শেষ। হ্যাঁ, বলো। স্যার কোনো কি পেজ লিমিট আছে? না, কোনো পেজ লিমিট নেই। যে আচ্ছা যত ঠিক আছে। সুন্দর করে ভালো করে লিখবে সে তত 10-এর ভিতরে ধরো 10 পাবে, আর না পেলে 4-5ও পেতে পারে, আমাদের স্টুডেন্টদের যেভাবে আমরা গ্রেডিং করি। জি স্যার, ধন্যবাদ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা শেষ করব। আর একটা একটা ক্লাস হয়তো বা লাগতে পারে এটা শেষ করার জন্য আমাদের, এই সাবজেক্টটা। আর ওইটাতে, হ্যালো সাইফুল। স্যার শুনতে পারছি। হ্যাঁ, ওই যে ফরেনসিক মেডিসিন, জুরিসপ্রুডেন্স এবং যেটা আছে অ্যানিমাল ওয়েলফেয়ার এথিক্স, জি স্যার। আমরা ম্যাক্সিমাম পোর্শন ওখানে পড়িয়ে ফেলেছি। এখন শুধু আসছে হচ্ছে কি তোমার অ্যানিমাল ওয়েলফেয়ারের কয়েকটা স্লাইড আছে, মানে কয়েকটা পাতা। এইটা হয়তোবা আমি আর ক্লাস নিব না, ভেরি ইজি, কারণ অনেক কথাই আমরা আলাপ করে ফেলেছি ওই তোমার ফরেনসিক মেডিসিনের ভিতরে। জি স্যার। তোমাদের শুধু শিট দিয়ে দিলে একবার ইজি, ওইটা আর আমার মনে হয় আর একটা ক্লাস নেওয়ার দরকার নেই, এমনি বুঝতে পারবে। এই জন্য আমি আর ওইটাই করিনি, আলাপ করিনি। তাহলে স্যার ফরেনসিক মেডিসিনের পরে তো ক্লাস নেবেন না আর? না, ওইটা শেষ, সিলেবাস শেষ। জি স্যার, একটা শীট দিয়েছিলেন মনে হয় স্যার, বাকিগুলো দিয়ে দিন স্যার। সবগুলি দেওয়া হয়েছে তোমাদের, শুধুমাত্র এনিম্যাল ওয়েলফেয়ারটা বাকি আছে মনে হয়। স্যার ওই একটা শীটের মধ্যে মনে হয় পুরা আমরা যতগুলো ক্লাস করছি সবগুলো লেকচারই একসাথে ছিল। হুম, দেখো জুরিসপ্রুডেন্স আছে কিনা আমাকে জানাও, জুরিসপ্রুডেন্স না থাকলে আমি অথবা দিব। আমার যতটুকু ফরেনসিক মেডিসিন একটা শীট দিয়েছিলেন স্যার। ও, জুরিসপ্রুডেন্স দেওয়া হয় নাই না? আচ্ছা, জুরিসপ্রুডেন্স। যাই হোক, তোমরা দেখো দেখো আমাকে জানাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার স্যার। ওর মধ্যেও কিছু ওই যে লটও ছিল, পেনাল্টি ওইগুলো ছিল আর কি একটা শীটের মধ্যেই। আচ্ছা, কাকে দিছিলাম আমি তাহলে এটা দেখে তো আমাকে বলতে পারবো, আমি সেই বিষয়ে দেবো, নো প্রবলেম। আর এইটার শীটটা আমি দিয়ে দেবো হয়তোবা, আমাকে কালকে কালকে সন্ধ্যার দিকে একটু জানাইও ওই সাইফুল, এইটার বিষয়ে যতটুকু পড়াইছে আমি দিয়ে দেবো। আর এইটার মিড টার্ম কতটুকু দিবে বলো, আমি কোশ্চেন করে পাঠিয়ে দেবো তাহলে মিড টার্মের এই সাবজেক্টটা। ওয়াইল্ড লাইফ জু, একুয়াটিক অ্যান্ড কম্পেনিয়ন অ্যানিমাল মেডিসিনের এইটা কতটুকু দিবা পরীক্ষা, মিড টার্ম? স্যার আমরা শীট দেখে আপনাকে জানাবো নি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে জানাই। ঠিক আছে স্যার। ঠিক আছে, শেষ করি। এইটার আর এক দুইটা ক্লাস নিলে আমার শেষ। আর ওইটা তো বললামই, যেটা শেষ করছি, তোমরা যদি চাও তাহলে এনিম্যাল ওয়েলফেয়ার নিয়ে একটা ক্লাস নিবো আমি, নাহলে চিট দিয়ে দেবো, তোমাদের উপর নির্ভর করবে। জি স্যার, আমরা জানাবো নি স্যার। হ্যাঁ, ওয়াইল্ড অ্যানিমাল মেডিসিনের ম্যাক্সিমাম পোর্শন পড়ানো হয়ে গেছে, এখন শুধুমাত্র স্নেক এবং বার্ড নিয়ে আমাদের একটু পড়াশোনা আছে, যেটা যে কোনো একটা সময় আমরা পড়ায় ফেলবো, 1 থেকে 2টা ক্লাসের ভিতর শেষ হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখ। স্যার। আল্লাহ হাফেজ, জি ভালো স্যার থাকো। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।